আজকের টপিক হলো আমাদের ফুড এসআই 2024-এর সমস্ত ম্যাথ প্রশ্নগুলো। দেখো, 6টি শিফটে তো প্রশ্ন হয়েছিল, তো 16 তারিখে শিফট 1-এর প্রশ্নপত্রগুলি আমরা করব। কিন্তু এটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2, কারণ 50টা প্রশ্ন আছে, একটা ক্লাস হলে অনেক লম্বা হয়ে যাবে। তাই পার্ট 1-এ 25টা প্রশ্ন, পার্ট 2-তে 25টা প্রশ্ন, যেটার মধ্যে তোমরা সমস্ত যত রকমের শর্ট ট্রিক্স হয় শর্ট ট্রিক্সে করব আমি, যেটা বেশি সুবিধা পাবে সেটাই আমি করব, ঠিক আছে? দেখো, তাহলে কোয়েশ্চেন শুরু করা যাক। তাহলে এই প্রশ্নগুলি কিন্তু আগামী ডাব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেটা আমাদের পরীক্ষার জন্য তুলতে পারে অবশ্যই, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে অনেক কোয়েশ্চেন আসে। তাহলে দেখো, ফার্স্ট যেটা প্রশ্নটা আছে 4 নাম্বার প্রশ্নতে কি বলা আছে, দুটি পাইপ এ এবং বি, ঠিক আছে, কি করছে, একটি ট্যাঙ্ক যথাক্রমে মানে এ 15 মিনিটে ও বি 20 মিনিটে ভর্তি করে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়। ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগে? তাহলে দেখো, 15 আর 20 এর লসাগু কত? 15 আর 20 এর লসাগু তোমরা বলবে 60। তাহলে 4 15 60 আর 3 15 কি, 4 15 60, 3 20 60। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, মানে দক্ষতা কীরকম। তাহলে এ 4 কাজ যদি করে, বি কত কাজ করবে? 3 করবে, তার জন্য এটাকে আমি গোল দাগ দিলাম, ঠিক আছে। বলেছে বি এ 4 মিনিট কাজ করার পর এ পাইপটি বন্ধ করে দেবে। তাহলে 4 মিনিট কিন্তু তো দুজনেই একসাথে খোলা থাকছে না? 4 মিনিট দুজনে একসাথে খোলা থাকছে। তাহলে প্রথম 4 মিনিটে এ প্লাস বি কত এফিসিয়েন্সি? 4 যুক্ত 3 মানে টোটাল 7। এটা আমি গোল দিলাম। কত মিনিট কাজ করছে তারা একসাথে? না, তুমি বলবে 4 মিনিট। তাহলে টোটাল এম আর লেখার প্রয়োজন নেই, টোটাল তাহলে কত কাজ হচ্ছে? 4 7 28। কিন্তু আমার টোটাল আছে কত? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, TW। টোটাল আমাকে 60 করতে হবে। প্রথম 4 মিনিটে দুজনে মিলে করেছে 28 কাজ, তাহলে বাকি কত আছে? বাকি 60 থেকে 28 বিয়োগ মানে হচ্ছে 32। এটা আমার বাকি, ঠিক আছে। তাহলে বাকি কাজটা কে করছে? বাকি তো এ পাইপ তো বন্ধ করে দিয়েছে, এবার বি ট্যাঙ্কে ভর্তি করতে হবে। তাহলে বি এর কার্যদক্ষতা কত? বি এর হচ্ছে আমার 3। কিন্তু এই যে 32, একে আমাকে 3 দ্বারা ভাগ করব, যেহেতু বাকি কাজটা বিক্রি করতে হচ্ছে। তাহলে বাকি কত থাকছে? 10 পূর্ণ 2/3, মানে 10 মিনিট, তারপর আবার 2/3 মিনিট। তাহলে দেখো 10 মিনিট, কিন্তু এই 2/3টাকে আমি যদি সেকেন্ডে করি, 2/3 মাঝে ইন্টুটা হবে না, 2/3 ইন্টু 60, এটা আমার হয়ে যাবে বাকিটা সেকেন্ড, মানে 3 20 60, মানে হয়ে গেল 10 মিনিট 20 দুগুণে 40 সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছ 10 মিনিট 40 সেকেন্ড আমার অ্যান্সার আছে, অপশান আছে। তার মানে কি এটা কি অ্যান্সার? এটা নয়, কারণ প্রথমে দেখো, প্রথমে দুজনে মিলে 4 মিনিট করেছে, প্রথমে 4 মিনিট করেছে, তারপর আবার 10 মিনিট কত 40 সেকেন্ড। তাহলে 10 প্লাস 14 মিনিট 40 সেকেন্ড, মানে অপশান ডি আমাদের উত্তর। বোঝা গেল সবার? এরপর দেখো নেক্সট, রাজু ও পরম যাত্রা শুরু করলো মানে নাটক নয়, কোথাও যাচ্ছে, ঠিক আছে, কোথাও যাচ্ছে। রাজু 20 কিলোমিটার পার ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে, আর পরম 30 কিলোমিটার পার ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। মানে আমার এখানে উত্তর দক্ষিণ দরকার নেই, আমার কি দরকার? আমি জানি দুজন দুদিকে যাচ্ছে। এইখানে একটা জায়গা মনে করো, একজন যাচ্ছে, রাজু যাচ্ছে উত্তর দিকে, এদিকে ধরে নাও রাজু যাচ্ছে 20 কিলোমিটার বেগে, আর পরম যাচ্ছে 30 কিলোমিটার পার বেগে। আমরা সময় দূরত্বের ক্ষেত্রে এটা জানি, যখন দুজন দুদিকে যায় আমাদের কি হয়? গতিবেগটা যোগ হয়, কি হয়? স্পিডটা বেশি হচ্ছে, বা দুজন একই দিকে এলে কি হয়?
মানে দুজন মুখামুখি আসে বা দুজন যদি দূরে সরে যায় স্পিডটা বেশি হয়, ঠিক আছে। তাহলে তাদের রিলেটিভ স্পিড, এটাকে কি বলা হয়? রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিডটা কি হয়ে গেল? দুজনের যোগ হয়ে গেল, যোগ হয়ে গেলে 20 + 30, মানে তাদের স্পিডটা হয়ে গেল 50 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখো 60 মিনিট পর রাজু ও পরমের থেকে কত দূরত্ব হয়? 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে টাইম আমার 1 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স আমরা জানি স্পিড গুণিত টাইম। স্পিড হলো 50, টাইম হলো 1, 50 গুণিত 1 মানে 50 কিলোমিটার। আমরা এটা সবাই জানি, ডিস্টেন্স সমান মানে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে অপশন বি আমাদের উত্তর, ঠিক আছে। এরপর দেখো বলেছি 50টি সংখ্যার গড় আমার 28, 50টি সংখ্যার গড় দেওয়া আছে 28, ঠিক আছে। বলছি যে যদি দুটি সংখ্যা 25 এবং 35কে বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যা গড় কত? টোটাল আমার 50টি সংখ্যা আছে যাদের গড় হচ্ছে 28, তাহলে যদি প্রতিজনের 28 28 করে হয় তাহলে 50টার টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 50 গুণিত 28, মানে প্রতিটার গড় হচ্ছে 28, তাহলে প্রতিটা 28 28 28 28 করে করে টোটাল 50টা আছে, মানে 50 × 28, তাহলে সবগুলো গুণ করলে কত পাবো? 1400। এরপর বলেছে টোটালটা থেকে আমি কি করছি? 1400 থেকে একটা সংখ্যা হচ্ছে 25 আর একটা সংখ্যা 35, দুজনকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর অবশিষ্ট সংখ্যাগুলির গড়, আমার টোটাল আছে 50টি সংখ্যা, তার মধ্যে আমি দুটি মাইনাস করে দিচ্ছি, তার মানে আমার কটি সংখ্যা আছে? 48টি সংখ্যার গড় চাই। তাহলে গড় করো, 35 আর 25-এর টোটাল হচ্ছে 60, তাহলে 1400 থেকে 60 বিয়োগ করলে হয় 1240, একে 48 দ্বারা ভাগ, তাহলে 4 12 48, 4 3 12, 4 1 4, 310। আবার কত দ্বারা যাচ্ছে? আবার যাচ্ছে 2 দ্বারা, 2 6 12, 2 15 আর 2 5 10। এরপর আমি দশমিকে অপশান আছে, 6 2 12, 12 হাতে থাকে 35, 35 মানে 6 6 36 হচ্ছে না, একটু কম, 6 5 কোথাও কি ভুল হচ্ছে? 2 6 12, 1200 না সরি এটা 1340, তাই বলি কোথাও ভুল হচ্ছে, অপশান তো নেই। 1340 মানে 1340কে যদি 4 দ্বারা ভাগ করা হয়, 4 3 12, এখানটা একটু মিস্টেক আছে, সরি। তাহলে 4 3 12, 14 থাকে, 14 মানে আবার 4 3 12, আবার 4 5 20, 435কে আমাকে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 435কে 12 দ্বারা যদি ভাগ করি আমি কত পাবো? দেখো 12 2 24, হাতে থাকে কত? 12 2 24, হাতে থাকে 6 আর 3 9, মানে 95, তাহলে 7 12 84, হাতে থাকছে 11, মানে 110 যদি একটা দশমিক দিই। দেখো প্রায় 9-এর কাছাকাছি যাচ্ছে, মানে 27.9 যেটা আছে 27.92, তাহলে 92 লেখো। তাহলে অপশান বি আমাদের উত্তর। নেক্সট, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে? মানে 1000 টাকার আমার কি হচ্ছে? 1000 টাকার উপর 4 বছর, আমরা অ্যাকচুয়াল সূত্রটা জানি, PTR/100। তাহলে পি মানে আসল, টি মানে টাইম, আর মানে পার্সেন্টেজ, সুদ যেটা রেট। তাহলে 4 বছরের জন্য সুদ আমার চাই R/100, তাহলে টোটাল আমার কত সুদ হয়েছে? 1000 টাকাটা আমার হয়ে গেছে 1400 টাকা, মানে আমার 400 টাকা সুদ হয়েছে। তাহলে সুদের সমান আই সমান PTR/100, আইটা লিখতে ভুলে গেছি। তাহলে দেখো দুটি শূন্য কেটে গেল, একটি শূন্য কেটে গেল। তো এই 4টা যদি ডান দিকে আসে 40/4, মানে হচ্ছে আমার 10%। তাহলে অপশান কোনটা? অপশান এ আমার উত্তর। বোঝা গেল, সহজ প্রশ্ন। নেক্সট দেখি,
দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হলে, মানে প্রথমে অনুপাত ছিল 3:5, তাহলে প্রতি সংখ্যাকে যখন 10 করে বৃদ্ধি করছি তখন নতুন অনুপাত হয়ে যাচ্ছে 5:7। তাহলে আমরা জানি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। যারা জানো না তারা ইউটিউবে এটার জন্য একটা ডেডিকেটেড আলাদা ক্লাস করা আছে, যেটা তোমরা দেখতে পারো। একটা ক্লাসেই সমস্ত টাইপ কোথায় কি ক্রস মাল্টিপ্লিকেশন কাজে লাগা যায় সেটা বোঝানো আছে, ঠিক আছে। তাহলে দেখো 10 বৃদ্ধি করছি, তার মানে নিচে 10, দুজনকে বৃদ্ধি করছি তার জন্য দুজনে 10, যদি একজনকে বৃদ্ধি করতাম তাহলে একজন 10 হতো, একজন 0 হতো। আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কি বুঝতেই পারছো, ক্রস গুণ হবে, 3 7 21 আর 5 5 25, তাহলে বড় থেকে ছোট বিয়োগ, 25 - 21, সবসময় বড় থেকে ছোট বিয়োগ। তার মানে এটার মান হয়ে গেল 4। এটা কার সাথে সমান হবে? 5 10 50, 10 7 70, মানে বড় থেকে ছোট, 70 - 50 মানে 20, তাহলে 4-এর মানটা 20-র সাথে সমান। এরপর বলেছে সংখ্যাগুলি হলো মানে কি, একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 5, তাহলে 3-এর মান কত আর 5-এর মান কত? 4-এর মান যদি 20 হয় মানে 5 গুণ, তাহলে 3-এর মান কত? 3 5 15, আর 5-এর মান 5 গুণিত 5 মানে 25, তাহলে 15 আর 25 আমাদের অপশানে কোনটা আছে দেখি, অপশান ডি, ঠিক আছে। নেক্সট, এক ব্যবসায়ী ABC যথাক্রমে 26,000, 34,000 এবং 10,000 টাকা বিনিময় করে। তিনজন আছে, এ আছে, বি আছে আর সি আছে। তারা কি করছে? একজন 26,000, এ 26,000, বি 34,000 এবং সি 10,000। বছরের শেষে তারা 3500 টাকা লাভ করে। বি এর লাভের অংশ কত? বি এর লাভ চাইছে আমার। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হয়, তুমি যেরকম টাকা ইনভেস্ট করবে সেরকম লাভ পাবে। এমন নয় যে তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করছো, আমি 50,000 ইনভেস্ট করছি, দুজনের ভাগ সমান, সেটা নয়। যে যেমন ইনভেস্ট করবে সে সেরকম লাভ পাবে। তাহলে কি অনুপাতে ইনভেস্ট করেছে দেখি। দেখো প্রতিটার পিছনে 3টি করে শূন্য আছে, হাঁটাও, 3টি করে হেঁটে গেল। আবার দেখো 2 দ্বারা কাটা যাচ্ছে, 2 13 26, 2 17 34 আর 2 5 10, মানে এই অনুপাতে তারা ইনভেস্ট করেছে। তাহলে মোট কত টাকা লাভ হয়েছে? মোট হয়েছে 3500 টাকা। তাহলে মোট এদের মোটটা কত? এদের মোট হচ্ছে 13 আর 17 হচ্ছে 30 আর 5 35, তারা মোট ইনভেস্ট করেছে 35 আর মোট লাভ হচ্ছে 3500। মানে আমি যদি টোটাল অনুপাতটা ধরি, 35 হচ্ছে টোটাল অনুপাত, টোটাল লাভ হচ্ছে 3500 টাকা, মানে আমাদের 100 গুণ হচ্ছে। বলেছি বি এর লাভ কত? বি এই অনুপাতে লাভটা পাবে শেয়ার, মানে 17 হিসাবে। তাহলে 17 হিসাবে কত পাচ্ছে? 17 × 100 মানে হচ্ছে 1700। তাহলে বি কত টাকা পাবে? বি পাবে 1700। কোয়েশ্চানে এ চাইলে এ হতো 1300, কোয়েশ্চানে এ চাইলে কত হতো? 13 × 100 মানে 1300, 5 × 100 ই হলে 500। দেখো টোটালটা যোগ করলে আমার 3500 হচ্ছে, 1300, 1700 আর 500, ঠিক আছে। টোটাল লাভ আমরা বার করে নিলাম। দেখো নেক্সট, 5 2 8 9 11 আর 14। আমরা ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি? ভগ্নাংশের লসাগুটাকে ইংরেজি বলা হয় HCM। এদের ক্ষেত্রে কি জানি? ভগ্নাংশে যদি হয় যেটা বার করতে বলবে সেটা হচ্ছে উপরে। আমাকে লসাগু বার করতে বলেছে, তার মানে উপরের গুলো লসাগু, আমাকে আর নিচেরটা তার উল্টাটা গসাগু। যদি গসাগু বলতো তাহলে উপরেরটা গসাগু, নিচেরটা লসাগু, ঠিক আছে। তাহলে দেখো 5 8 আর 11 এই তিনটার লসাগু কত? আমরা 5 8 আর 11 যখনই দেখতে পাচ্ছি তিনটাই মৌলিক সংখ্যা, মানে পরস্পর মৌলিক সংখ্যা, তখন আমাদের লসাগুগুলি কী হয়ে যায়? গুণ হয়ে যায়। মানে 5 8 40 × 11 মানে হচ্ছে 440। নিচে কত? নিচে হচ্ছে 2 9 আর 14 এদের গোসাগু। এদের গোসাগু কত?
এদেরকে 1 ছাড়া আর কেউ ভাগ করতে পারে না, তাই 1। তাহলে আমার অ্যান্সার কত? 440। অপশান সি। এরপর দেখি নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে। 16, 11টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রয় মূল্যের সমান লাভ করে, লাভের শতাংশ কত? এটা আমি দুটি টাইপ দেখাবো, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে, তোমাদের সবাই টাইপ 1টাই ম্যাক্সিমাম করো, আর টাইপ 2টা কিন্তু বেস্ট। ঠিক আছে, ফার্স্টে টাইপ 1 দেখি কি হচ্ছে। আমরা কি জানি, 100টি পেন্সিল বিক্রি করে বলেছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ। যেহেতু লাভ হচ্ছে মানে কি বিক্রয় মূল্য বেশি, তবেই আমি লাভ পাবো। মানে কি এসপি মাইনাস সিপি, তবে আমি কি পাবো? লাভ পাবো। লাভটা কার সমান বলেছে? লাভটা বলেছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, মানে 60 এসপি। কিন্তু আমরা 100টি পেন্সিল বিক্রি করছি, তার মানে কি 100টি পেন্সিল বিক্রি মানে 100 এসপি আর 100 সিপি। মানে আগে 100টা পেন্সিল কিনছি, দিয়ে 100টা পেন্সিল বিক্রি করছি, তবে আমি লাভটা কি পাচ্ছি? 20টি পেন্সিল বিক্রি করে যে টাকাটা পাবো সেটা আমার লাভ। ঠিক আছে, তাহলে দেখো এসপি এদিকে আছে, এসপি এদিকে আছে, এসপিগুলো একদিকে করো। 100 এসপি, 20 এসপিটা বাঁ দিকে এলে মাইনাস হয়ে যায়, মানে 80 এসপি সমান 100 সিপি। তাহলে আমরা জানি এখান থেকে সিপি আর এসপির অনুপাতটা কী পাবো? এসপির সাথে 80 গুণ আছে, মানে সেটা সিপির দিকে চলে যায়, আর 100টা সিপির সাথে গুণ আছে, 100টা এসপির দিকে চলে আসে। মানে 80 টাকার বস্তুটি আমি 100 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত করছি? লাভ করছি 20 টাকা। কার থেকে লাভ করছি? না 80-র থেকে লাভ করছি, ইন্টু 100%। তাহলে 20 4 80 আর 4 25 100, মানে 25%। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 25% আমার লাভ। কিন্তু টাইপ 2 এটা দেখো, টাইপ 2টা তোমাদের বেশি সুবিধা হবে। আমি ডাইরেক্ট সিপি আর এসপির অনুপাত বার করব, ডাইরেক্ট। এই লাইনটা তুমি যেটা করেছো সেটা আমি ডাইরেক্ট করব। কিভাবে করব? বলেছে 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। এখানে দেখবো আমাকে যে বিক্রয় মূল্য দেওয়া আছে না ক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্যের সমান লাভ না ক্রয় মূল্যের সমান লাভ, ক্ষতি দেওয়া থাক লাভ দেওয়া থাক সেটা পরের গল্প। আগে দেখবো বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে না ক্রয় মূল্যের উপর। কোশ্চেনে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, কিন্তু আমি বিক্রি কটি করছি? বিক্রি করছি 100টি পেন্সিল, তাহলে 100 এসপি। 100টি পেন্সিল বিক্রয় মূল্যের উপর বলা আছে, তাই আমি এটা কোন দিকে রাখছি? বিক্রয় মূল্যের দিকে। বলেছি 20টি পেন্সিল লাভ, 20টি পেন্সিলের সমান লাভ, মানে ক্রয় মূল্য যতই হোক তার থেকে আমার কত লাভ হচ্ছে? 20 লাভ করে আমি 100তে বিক্রি করছি। বুঝতে পারছো সবাই? মানে আমি 20টি লাভ করে পর আমি 100তে বিক্রি করছি। ঠিক আছে, মানে নিশ্চয়ই আমার ক্রয় মূল্য ছিল 80 টাকা, তবে আমি 20 টাকা লাভ করলে 100তে বিক্রি করতে পারবো। বোঝা গেল? যদি এখানে বলতো 20 টাকা ক্ষতি হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 20 ক্ষতি, তখন এটা -20 হতো। তখন এখানে কি হতো? মানে সিপির থেকে কত বিয়োগ করলে আমি এই 20 বিয়োগ করলে 100 যেতে হবে, মানে নিশ্চয়ই 120 হতো। এখানে ব্যাপারটা হচ্ছে মানে আমাকে 100তে বিক্রি করছি, 20 লাভ থাকছে, মানে সিপির সাথে 20 যোগ করলে আমার 100 হবে। মানে কতর সাথে 20 যোগ করলে 100 পাবো? না 80-র সাথে 20 যোগ করলে 100 পাবো। তাই 80 আমার সিপি, 20 টাকা লাভ। তাহলে ওটাই বলেছে কত শতাংশ লাভ? 20 লাভ কার থেকে? না 80-র উপর, ইন্টু 100%। মানে ডাইরেক্ট আমি 25% পেয়ে গেলাম। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, বিক্রয় মূল্যের উপর লাভ, তাই আমি 100টা রেখেছি বিক্রয় মূল্যের দিকে। 20 লাভ, তাই মানে লাভ হয় সিপির থেকে, মানে সিপির থেকে 20 লাভ করে আমাকে 100 যেতে হবে। মানে নিশ্চয়ই সিপিটা আমার 80, তবে 80-র সাথে 20 যোগ করলে 100 পাবো। তাহলে 80, 20 আর 100 পেয়ে গেলাম। তাহলে কত লাভ? 20/80 × 100। নেক্সট, স্রোতের অনুকূলে
আর স্রোতের প্রতিকূলে দুটিই দেওয়া আছে। দেখো স্রোতের অনুকূলে 2 পূর্ণ 1/2 ঘন্টায়, 2 পূর্ণ 1/2 ঘন্টায় মানে নিশ্চয়ই 2.5 ঘন্টায়। 2 পূর্ণ 1/2 ঘন্টায় মানে কি 2.5 ঘন্টায়, মানে 2.5 ঘন্টায় আমার কত দূর যাচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, 1 ঘন্টায় যত যায় সেটাই আমার বেগ, 30/2.5। আড়াইটাকে যদি তুলি দশমিকটাকে উপরে 300, তাহলে 25 1 25, আবার কত থাকছে 50, মানে 25 2 50 12। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 12 কিলোমিটার। তার মানে আমার স্রোতের অনুকূলে বেগ কত? স্রোতের অনুকূলে বলা হয়, অনুকূলটাকে বলা হয়, দেখো ডাউন স্ট্রিম দেওয়া আছে, আর প্রতিকূলে হলে আপস্ট্রিম। ডাউন স্ট্রিমের জন্য ডি লিখছি, কত হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। আমি একটা বেগ পেলাম, ডাউন স্ট্রিমে বেগ পেলাম। কিন্তু ফেরার সময় একই দূরত্ব আমি কত ঘন্টায় যাচ্ছে 3 পূর্ণ 3/4, মানে 3 4 12, 12 আর 3 15, 4 ঘন্টায়। তাহলে 15 4 ঘন্টায় আমার কত দূর যাচ্ছে, সেম দূরত্ব মানে 30 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত দূর যাচ্ছে 30, 15 4, 30/15 4, মানে উল্টে গেলে 4 15 হয়ে যায়, মানে 15 2 4, মানে 8 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 8 কিলোমিটার, মানে আমার আপ স্ট্রিমের বেগ হয়ে গেল কত 8 কিলোমিটার পার ঘন্টা। মানে স্রোতের অনুকূলে যাচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বিপরীতে ফেরার সময়, মানে স্রোতের বিপরীতে স্রোতের প্রতিকূলে 8 কিমি পার ঘন্টা। আমাকে বলেছে নৌকার বেগ। নৌকার বেগ সবসময় কত ধরা হয়? নৌকার বেগ সবসময় এক্স ধরা হয়। এক্স সমান কত? আমরা সূত্র জানি, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। তার মানে কত 12 যুক্ত 8/2, মানে হয়ে গেল 20/2, মানে 10 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আমার অপশানে কিন্তু 10 কিলোমিটার পার ঘন্টা নেই, তার জন্য অপশান ডি কোনটা, উপরের কোনটিই নয়। ঠিক আছে, নেক্সট দেখি। এবিসি এর আয়ের অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে? এবিসি একটু ছোট করে দিই, এ বি আর সি, তার আয়ের অনুপাত দেওয়া আছে 9 7 12। ঠিক আছে, এখানে আয় লিখে দিচ্ছি। আর ব্যয় কত? ব্যয় বলা আছে 8:9:15। একটা লাইন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে। মানে এ যদি 4 টাকা আয় করে, তার 1 টাকা সঞ্চয় করবে। ঠিক আছে, তার মানে 4 টাকা যদি আয় করে আমার 3 টাকা ব্যয় করবে, এটাও বলতে পারি। 4 যদি আয় হয় 3 টাকা ব্যয় করবে। এইরকম টাইপের ক্ষেত্রে আমাকে যেহেতু এ কে নিয়ে বলা আছে, তাই আমি বাকি কিছু চিন্তা ভাবনা করব না, আমি শুধু একে নিয়েই ভাববো। ঠিক আছে, আগে ফার্স্ট কাজ কি, যখন আমাকে এরকম 3 বা 4 দ্বারা গুণ করতে হয়, সেটার আগে আমরা ভেবে নেব যে এর মান, এর আয় 7 আছে, এর ব্যয় 8 আছে। তাহলে 7 আর 8 আছে দুজন আলাদা আলাদা, আমরা তাদেরকে একই করে দেব। মানে 7কে 8 দ্বারা গুণ করে দাও, আর 8কে 7 দ্বারা গুণ করে দাও। আমার শুধু এইটা নিয়ে কাজ। তাহলে 7কে 8 দ্বারা গুণ করে দিলাম, 8কে 7 দ্বারা গুণ করে দিলাম। দেখো 7 8 56, 7 8 56 আমার সমান হয়ে গেল। বাকি বি সি নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর দেখো 1/4, এটা যে বলা আছে, কি বলেছে, এ তার আয়ের 1/4 সঞ্চয় করে। আয়ের আমি আগেও বলেছি, যেখানে র পাবে সেটা হচ্ছে নিচের। তার মানে আয় যদি 4 হয়, 1 টাকা কি হচ্ছে সঞ্চয় করে। তাহলে আয় যদি 4 হয়, 1 যদি সঞ্চয় করে, তার ব্যয় কত? তার ব্যয় নিশ্চয়ই 3। ঠিক, তার মানে আয়কে আমি 4 দ্বারা গুণ করছি, আর ব্যয় কত? ব্যয় হচ্ছে 3। তাহলে ব্যয়কে আমি 3 দ্বারা গুণ করছি। আমার অঙ্ক সলভ। ঠিক আছে, দেখো 7-এর সাথে কত গুণ আছে? 7 গুণিত 8 গুণিত 4। তাহলে 7 গুণিত 8 গুণিত 4,
মানে কত, মানে 7 8 56 ইন্টু 4, 56 ইন্টু 4 মানে কত হচ্ছে, 56 ইন্টু 4 মানে হচ্ছে 4 5 20 আর 6 4 24 মানে 224, এই সরি 5 4 20 6 4 24, ঠিক আছে 224। কিন্তু ব্যয় কত আছে, ব্যয় হচ্ছে 7 গুণিত 8 গুণিত 3, মানে 8 7 8 56 ইন্টু 3, 56 ইন্টু 3 মানে 3 6 18, 3 5 15 1 16, 168। তাহলে আমাকে যদি সঞ্চয় বার করতে হয়, আমরা কি জানি, আয় সমান হচ্ছে ব্যয় যুক্ত সঞ্চয়। তাহলে সঞ্চয় পেতে গেলে আয় থেকে ব্যয়টা মাইনাস করতে হবে, মানে 224 থেকে 68 যদি আমি মাইনাস করি তাহলে কত পাবো, দেখো আমি মাইনাস করে পাচ্ছি 56। তাহলে এ অনুপাত বি অনুপাত সি আমরা পাবো, কিন্তু এর মান হয়ে গেল 56। দেখতে পাচ্ছ একটাই অপশান আমার 56 আছে, বাকি আর প্রয়োজন নেই, বাকি অপশানে ধরে মিলিয়ে দাও, ঠিক আছে 56 99 69, ঠিক আছে আমাদের একটা করলেই পুরো অঙ্কটি হয়ে গেল। নেক্সট, দুধ ও জলের মিশ্রণের 3টি পাত্র রয়েছে, তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে 7 5 13। দুধ আর জল মানে মিল্ক আর ওয়াটার, 3টি পাত্র আছে, একটি পাত্রে হচ্ছে 2:3, প্রথম পাত্রে 2:3, দ্বিতীয় পাত্রে বলা আছে 47:53, তৃতীয় পাত্রে বলা আছে 9:20, এই 9:11। আমরা দেখছি যে তিনটি পাত্রকে বলা আছে, একটা পাত্র যদি 7 থাকে, দ্বিতীয় পাত্রটি 5 লিটার থাকবে, তৃতীয় পাত্রটি 13 লিটার। কিন্তু দেখছি আমরা এখানে 3 আর 2 5 হচ্ছে, এখানে 47 আর 53 100 হচ্ছে, এখানে 9 আর 11 20 হচ্ছে। তাহলে এটাতে প্রথমে 5 হচ্ছে টোটাল, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 20। আমরা যখনই কোনো জিনিস এইরকম অনুপাতে ভাগ করব বা লিটারটাকে এইরকম অনুপাতে সাজাবো, তার আগে আমাকে যা যা পরিমাণটা দেওয়া আছে সেটাকে সমান করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি একটা 5 লিটার আছে, একটা 100 লিটার আছে আর একটা 20 লিটার আছে, তাদের লসাগু হচ্ছে 100, মানে আমাকে সবগুলিতে 100তে ট্রান্সফার করে দাও, মানে টোটাল 3 আর 2 5 আছে, মানে 20 দ্বারা গুণ করে দাও। এটা তো টোটাল 100 আছে, একে তো 1 দ্বারা গুণ করলেই হবে। আর এটা 11 আর 9 20 আছে, 20 থেকে 5 দ্বারা গুণ করে দাও। দেখো এখন প্রত্যেকটা 3টা পাত্রই আমার কিন্তু সমান হয়ে গেল। 3টা পাত্র সমান হওয়ার পর এরপর যা যা বলবে তা করব। প্রথম পাত্রটি বলা আছে 7, তাহলে প্রথম পাত্রটি 7 দ্বারা গুণ, দ্বিতীয় পাত্রটি বলা আছে 5, তাই 5 দ্বারা গুণ, তৃতীয় পাত্রে বলা আছে 13, তাই 13 দ্বারা গুণ। দেখো প্রথম পাত্রে 20 × 7 140 দ্বারা গুণ করছি, দ্বিতীয় পাত্রে 5 দ্বারা গুণ করছি, তৃতীয় পাত্রে 5 × 65 দ্বারা গুণ করছি। কিন্তু দেখো 5 আছে আর এটা 5 4 20, এটা বাদ দিয়ে দিলাম, কেন, কারণ সে অনুপাতের সময় লাস্টে আমাকে ছোট করতেই হবে, তার এত বড় গুণ করার কোনো প্রয়োজন নেই, আগেই বাদ। তাহলে দেখো নতুন অনুপাত কি পাচ্ছি, 4 7 28 দ্বারা গুণ হচ্ছে, 28 দুগুণে কত, 28 দুগুণে 56, অনুপাত কত 28 গুণ 7 12 84। তারপরেরটা 1 দ্বারাই গুণ হচ্ছে, মানে 47:53। তারপরেরটা 9কে 13 দ্বারা গুণ, মানে 9 90, 3 9 27, মানে 117, আর 13কে 11 দ্বারা গুণ মানে 143। এরপর যোগ করে দাও, যোগ করলে আমি কত পাবো, 0, আর এটা 280, আর এটা 7 7 14 6 20, এটাও 0, আর এটা 220। তাহলে দেখতে পাচ্ছি 0 0 কেটে গেল, আবার 2 দ্বারা ছোট হচ্ছে, মানে 2 11 2 14, না 11:14 আমার অ্যান্সার, অপশান এ, ঠিক আছে। নেক্সট দেখি, খুব সহজ প্রশ্ন, এ বি সি এর অনুপাত চাইছে। তাহলে এর মান যদি 7 হয়, বি এর মান 9, তাহলে এর জায়গায় 7 বসাও, বি এর মান 9 বসাও। বি ইজ টু সি, বি এর মান যদি 3 হয়,
সি এর মান 5, বি এর মান যদি 3 হয় সি এর মান 5। তোমরা সবাই কি করো, 9 এর মানটা ডান দিকে বসাও, এই 3 এর মানটা বাঁ দিকে বসাও। এটাও একটা নিয়ম। তুমি কি করছো, 7কে 3 দ্বারা গুণ করছো, মানে 21 তো পাচ্ছই, কিন্তু আমি এটুকু কেন পরিশ্রম করতে যাব, তার জন্য আর একটু শর্ট প্রসেস হচ্ছে কি, 7কে 3 দ্বারা গুণ করো, 3কে 9 দ্বারা গুণ করো, আর 9কে 5 দ্বারা গুণ। 3কে 7 দ্বারা গুণ করলে 21, 3 9 27, আর 9 5 45। কিন্তু আমার আরেকটু ছোট হচ্ছে, কি হচ্ছে, 3 দ্বারা কাটা যাচ্ছে, 3 7 21, 3 9 27, 3 15 45, 7:9:15, অপশন এ আমাদের উত্তর। এরপর নেক্সট দেখি, সেম প্রশ্ন আছে, এ বি সি, H2B মানে হচ্ছে 3:5, B/C মানে হচ্ছে 7:8। তাহলে সেম অনুপাত করো আগে, 3 7 21, 5 7 35, আর 5 8 40। ঠিক আছে, এরপর দেখো তাহলে 2A 3B 7C সমান কত। 2A মানে 2 দ্বারা গুণ, 3B মানে 3 দ্বারা গুণ, আর 7C মানে 7 দ্বারা গুণ। তাহলে দেখো 7 দ্বারা কাটা যাচ্ছে, 7 5 35, আর 7 3 21। যেটাতে তিনটাকেই কাটা যায় সেটা আমি করতে পারি। 3 2 6, 3 5 15, আর 40। 6:15:40, মানে অপশান সি। তাছাড়া তুমি গুণ করে দিতে পারো, পরে আরও 7 দ্বারা কাটা যাবে, তার জন্য যদি পরে কাটতেই হয় তাহলে আগেই কেটে দিই। এরপর দেখি নেক্সট প্রশ্ন, 6 বছর আগে সুশীলের বয়সের সেনার বয়সের থেকে 3 গুণ বেশি ছিল। দেখো বয়সের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি সূত্র লাগা যায়, ক্রস মাল্টিপ্লিকেশন। এটা দারুণ সূত্র। তাহলে সুশীল আর স্নেহা, ঠিক আছে, সুশীলের বয়স স্নেহার বয়সের 3 গুণ, মানে স্নেহার বয়স যদি 1 হয়, সুশীলের বয়স 3। আর কি 6 বছর পর সুশীলের বয়স স্নেহার বয়সের 3-এর 5। স্নেহালের বয়স মানে যেটায় থাকে সেটা হচ্ছে নিচের, তাহলে নিচের মানটা হচ্ছে স্নেহাল, আর উপরের মানটা হলো সুশীল। তার মানে স্নেহালের যদি 3 হয়, সুশীলের হচ্ছে 5। তাহলে দেখো 6 বছর আগে এটা ছিল, এটা হচ্ছে 6 বছর আগে, আর এটা হচ্ছে 6 বছর পরে। তাহলে গ্যাপ কত টোটাল, 6 বছর আগে আর 6 বছর পরে টোটাল 12, তার জন্য 12 প্লাস এটাও 12 প্লাস, মানে দুজনের একসাথে 12 12 করে যোগ হচ্ছে। এরপর হচ্ছে ক্রস গুণ, 3 3 9, 5 1 5, মানে 9 থেকে 5 বিয়োগ মানে 4, আর এটা কি 5 12 60, 3 12 36, 60 মাইনাস 36 মানে কত, 2 4 24। তাহলে কত গুণ হয়ে গেল, 6 গুণ। বলেছে স্নেহালের বর্তমান বয়স কত। স্নেহালের বর্তমান বয়স হচ্ছে, এই বয়সটা দেখি স্নেহালের, 1-এর মান হলো 6 বছর, কিন্তু 6 বছর অপশন নেই। এই 6 বছরটা হচ্ছে 6 বছর আগে, 6 বছর আগে স্নেহালের বয়সটা আমি পেলাম। তাহলে বর্তমান বয়স যদি হয় তাহলে তার সাথে আরও 6 যোগ করতে হবে, মানে 6 বছর প্লাস আরও 6 বছর, মানে 12 বছর। এখানে যদি বলতো 6 বছর আগে স্নেহালের বয়স কত ছিল, তাহলে শুধু 6 হতো। যদি বলতো 6 বছর পর কত হতো, তাহলে এইটার সাথে একের মানটা যে বার করছি তার সাথে 12 যোগ হতো। বর্তমান চাইছি মানে মাঝেরটা, তো এটা হচ্ছে 6 বছর আগে, আর এটা হচ্ছে 6 বছর পরে। তাহলে 6 বছর আগের বয়সটা হচ্ছে 6 বছর, তাহলে 6 বছর যোগ করলে তবে আমি বর্তমানে যাব, তার সাথে আরও 6 যোগ করলে 6 বছর পর যাব।
তাহলে অ্যান্সার হয়ে গেল 12 বছর। এরকম অঙ্ক ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এমনি করা আছে, এই একটা ক্লাসের মধ্যেই সমস্ত যত যা টাইপের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড লাগা যায় লাগিয়েছি, ঠিক আছে। এরপর দেখো বলা আছে কি 20,480 টাকার উপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক কি বলা আছে 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে দেখো আমাদের 2 বছরটা তো ঠিক আছে, 73 দিনটা দেওয়ার কি দরকার ছিল। আমরা জানি 365 দিন মানে হচ্ছে কি 1 বছর। তাহলে 73 দিন মানে কত, দেখো 73-এর 5 গুণ হচ্ছে 365, মানে 1/365 ইন্টু 73, 73 5-এ হচ্ছে 365, মানে হচ্ছে 1/5 বছর। এরপর দেখো 1/5 বছর পেলাম, আমার সুদটা দেওয়া আছে 6.14%, মানে 6 4 24 এর 4%, পার্সেন্টেজটা তুললে নিচে 100 মানে 400। তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি 1/25 একে 25, 25 6 150, মানে 1/16। এরপর দেখো মজার জিনিস, এই পার্সেন্টেজটা আমার হচ্ছে মানে 1/16, এটা আমরা অনুপাতে সাকসেসিভ টাইপে অঙ্কটা সলভ করে দিচ্ছি। দেখো যখন এটা 1 বছরের হিসাবে হচ্ছে তখন আমার কোনো অসুবিধা নেই, তার মানে কত হয়ে যাচ্ছে, তখন আমাদের 16 থেকে 17, মানে 16 টাকাটা 17 টাকা হয়ে যাচ্ছে, আবার 16 টাকাটা 17 টাকা হয়ে যাচ্ছে। কেন, কারণ হচ্ছে 2 বছর, প্রথম 1 বছরে এটা প্রথম 1 বছরে 16টা 17, 16টা 17, কিন্তু এই 73 দিন মানে হচ্ছে 1/5 বছর। এই 1/5 বছরের জন্য কি হচ্ছে 1/5 বছর, যেহেতু 1/16 সুদ হচ্ছিল তাই এটা কোনো ভাবার বিষয় নয়, কিন্তু যখনই 1/5 আমার সুদ হচ্ছে, কিন্তু তার জন্য আমার কি হচ্ছে 1 বছরে 1/5 বছর ইন্টু 1/16, তার মানে আমার সুদ হচ্ছে 1/80। তার মানে লাস্ট যে 73 দিনে 80 টাকাটা আমার 81 টাকা হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা। আমরা কি করি, আমরা করি সময় ইন্টু পার্সেন্টেজ, যেটা করি আমরা PTR/100, এটাই তো করি। কিন্তু এটা যেহেতু 1 বছরে হচ্ছে তাই আমরা 1 দ্বারা গুণ করছিলাম, তার জন্য কেসটা বোঝালো না কিছু। 16টা 17 হয়ে গেল 2 বছর, তাই দুবার করলাম। কিন্তু যেহেতু 1/5 বছর বলা আছে তাই 1/5 দ্বারা গুণ করতে হচ্ছে। 1 বছর হলে 1 দ্বারা গুণ, আর 1/5 বছর মানে 1/5 দ্বারা গুণ, মানে 1/80। তাহলে আমার সুদটা কত পাচ্ছি, যদি আমার আসল হচ্ছে 80 টাকা, আমার 1 টাকা সুদ পাবো, মানে হচ্ছে 81 টাকা। এরপর টোটালটা করো 16 ইন্টু 80। দেখো এই কোয়েশ্চেনটা এমনভাবে সেট করা থাকে যে বাঁ দিকের গুণফলটা হয়ে যাবে 2480, ঠিক আছে। ডান দিকের গুণটা তাহলে কত, 17 কত হয় 289 ইন্টু 81, মানে 289, 81 মানে 8 9 72, 8 8 64, সাথে 71, 2 8 16, 7 13, মানে 23, 3 1 4 0 9, 23,409। তাহলে সুদ আমার কত টাকা হয়েছে দেখি, মাইনাস করি, 9, 8 আর 2 10, হাতে 1 মানে 5, 5 আর 9 14, হাতে 1 21 আর 2 23, মানে 2929 টাকা আমার সুদ। অপশান সি আমার উত্তর। বোঝা গেল। এরপর দেখো নেক্সট, 7:x সমানে হচ্ছে 17.5, এইটা মানেই হচ্ছে চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি মানে আমরা জানি শেষ দুটির গুণ সমানে হচ্ছে মাঝের দুটির গুণ, ঠিক আছে। বা আমরা ডাইরেক্ট লিখতে পারি কি 7
এটা লিখতে পারি কি এক্সের মানটা ডাইরেক্ট লিখতে পারি, ডাইরেক্ট লেখার কোনো প্রয়োজন নেই, এমনিই লিখো। তাহলে 17.5 ইন্টু এক্স সমান হচ্ছে 7 ইন্টু 22.5। তাহলে এক্সের মানটা কত হয়ে যাচ্ছে 7 গুণিত 22.5 সমানে হচ্ছে 17.5, এই ভাজিত 17.5। তাহলে এরও এক ঘর আগে দশমিক আছে তুলে দাও, এরও এক ঘর আগে দশমিক আছে তুলে দাও। তাহলে 7 দ্বারা কাটা যাচ্ছে কি 7 দুগুণে 14, 7 5 35, উপরে 225 নিচে 25 মানে 25 9 225। তাহলে এক্সের মান হয়ে গেল 9। এটাই চাইছিল, অপশান ডি আমাদের উত্তর। দেখো এটা দেখো 3 যুক্ত 1/4 মানে আমাদের 3 পূর্ণ 1/4, এটা সবাই আশা করি জানো। দেখো 3 4 12, 1 13 4 হচ্ছে আমাদের, তাহলে এখান থেকে পাচ্ছি 13 4। তাহলে মানটা উল্টে গেলে কি হয়ে যায়, মানটা উল্টে গেলে হয়ে যায় 2 সমান এক্স প্লাস 1/4 13, 13 4 মানে 4 13। আবার কি হচ্ছে 1 পূর্ণ 4 13 মানে 13 আর 4 17/13। 17/13 এটা আবার উল্টে যাচ্ছে মানে 13/17 প্লাস 13/17। এরপর এক্সটা একদিকে আর 2 মাইনাস 13/17 মানে 17 দুগুণে 34 মাইনাস 13, 34 থেকে 13 বাদ দিলে থাকে কত 21/17। তাহলে 21 এর 17 কোনটা আছে আমার, অপশান বি। নেক্সট দেখি 31। একজন মানুষ একদিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার, এরকম করতে করতে টোটাল 10 দিন কত দূরত্ব অতিক্রম করবে। প্রথম দিনে 10, দ্বিতীয় দিনে 2, প্রথম দিনে 1, দ্বিতীয় দিনে 2, 3 দিনে 3, 4 নম্বর দিনে 4, এরকম করে 10 নম্বর দিনে 10 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যার যোগফল হয়ে গেল, পরপর সংখ্যাগুলির যোগফল এরকম যখন হয় আমরা জানি n-তম সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n+1/2। মানে কি n মানে হলো আমাদের 10, এখানে 10 পর্যন্তই যাচ্ছে মানে 10 ইন্টু 10 + 1 মানে 11/2, 2 5 10 মানে 5 11 55। অপশান সি আমাদের উত্তর। টোটাল সে কত কিলোমিটার যাবে, টোটাল সে 55 কিলোমিটার যাবে। নেক্সট দেখি, এটা ডাইরেক্ট করছি 243-এর পাওয়ারে আছে n/5। 243 মানে জানি আমরা 3-এর 5, এটা ইন্টু n গুণিত n-এর 5 এটা আছে, ইন্টু 3-এর পাওয়ার 2n + 1 বাই পুরোটা 9-এর পাওয়ার n আছে মানে 3-এর স্কোয়ার, nটা n-এ থাক ইন্টু 3n - 1। 5 5 কেটে যাচ্ছে মানে উপরে আছে n আর এদিকে আছে 2n + 1। একই একই যখন সংখ্যা থাকে দেখো 3-এর পাওয়ারে n আছে আর 3-এর পাওয়ারে 2n + 1 আছে, এরকম যখনই থাকে আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় মানে n + 2n + 1 আর নিচে কি হচ্ছে 2n + n - 1। তাহলে কত পাচ্ছি 3n + 1 আর নিচে 3^3n - 1। আবার কি হচ্ছে যখনই গুণ আকারে আছে তখনই যোগ করে দিলাম, এই লাইনটা দেখো গুণ আকারে আছে যোগ করে দিলাম। তাহলে বলো ভাগ আকারে আছে কি করতে হবে, নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে 3-র পাওয়ার 3n + 1 এই পুরো মানটা আর নিচেরটার সাথে বিয়োগ হয়ে যাচ্ছে 3n - 1। দেখো 3n 3n কেটে গেল আর মাইনাস এই +1 আর এই মাইনাসে মাইনাসে +1 মানে 3-এর স্কোয়ার সমান 9। অপশান এ আমার উত্তর। দেখি নেক্সট, এটা দেখো এ ওর বি 12 দিনে কাজ করতে পারে মানে a + b দুজন একসাথে 12 দিনে করছে, বি এবং সি 15 দিনে করছে, বি + সি 15 দিনে করছে, ঠিক আছে। সি এবং এ কত দিনে করছে, 20 দিনে করছে।
তাহলে 12, 15 আর 20 লসাগু কত দেখেই আমরা বুঝতে পারছি 60। তাহলে 12 এই 20 3 60, 15 4 60 আর 12 5 60। এই 5 4 3 এগুলো যে গোল গোল দাগ দিলাম এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে সে কতটা পরিমাণ কাজ করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, মানে এ দুজনে মিলে যদি 5 করতে পারে, বি প্লাস সি দুজনে মিলে 4 করতে পারবে, সি প্লাস এ মানে 3 কাজ করতে পারে। আর এটা 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক, টোটাল 60 কাজ করতে হবে। বলেছে এ একা কতদিনে কাজটি করতে কত সময় নেবে। তাহলে দেখো টোটাল যদি আমি কাজের হিসাবটা করি, টোটাল যদি করি এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি এই তিনটার যদি যোগ করি তাহলে দেখো সবাই দুজন দুজন করে আছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে তাদের কাজের ক্ষমতা কত, 5 4 আর 3, 5 যুক্ত 4 যুক্ত 3 মানে কত, 9 আর 3 12, সে টোটাল 12 কাজ করতে পারে। তাহলে তারা তিনজন যদি একসাথে করতে পারে তাহলে কত করবে, 2 দ্বারা ভাগ মানে 6, তিনজন একত্রে 6 কাজ করতে পারবে। আমার চাই এ একা কত কাজ করতে পারে। এ একা মানে কি, এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সি যদি আমি বিয়োগ করে দিই তাহলে এ পড়ে থাকছে, বি প্লাস সি কত করছে একত্রে 4। তাহলে আমি এখান থেকে এ এর এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছি, 6 মাইনাস 2 এই 6 মাইনাস 4 সমান 2, মানে এ 2 কাজ করতে পারে। তাহলে এ কে টোটাল 60 কাজ করতে হবে, পুরো কাজটা একে কমপ্লিট করতে হবে, পুরো কাজ 60, এ 2 কাজ করতে পারে। তাহলে টোটাল কতদিন সময় লাগবে, একদিনেও 2 এর বেশি কাজ করতে পারে না। তাহলে টোটাল 60 কাজ আছে, 2 2 করে 30 দিন। তাহলে এ 30 দিনে কাজটি শেষ করতে পারে। ঠিক আছে, নেক্সট পি কিউ এর দ্রুত হাঁটে, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে। আচ্ছা বুঝলাম, পি এর স্পিড হচ্ছে বেশি, মানে পি এর স্পিড এস লিখছি, কিউ এর স্পিডের থেকে বেশি। ঠিক আছে, তাহলে দুজনের স্পিড ধরে নিচ্ছি S1 প্লাস S2, দুজনের উভয় গতির যোগফল কি দেওয়া আছে, 7 কিলোমিটার পার ঘন্টা। তাদের টাইম দেওয়া আছে, সময়ের যোগফল T1 প্লাস T2, এদের দেওয়া আছে 14 ঘন্টা। কিন্তু দূরত্ব, গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময় সমান হচ্ছে দূরত্ব। এর দূরত্ব হচ্ছে কি গতিবেগ ইন্টু সময়, আর এরও হচ্ছে কি গতিবেগ ইন্টু সময়। কিন্তু বলেছে পি এবং কিউ উভয়ে 24 কিলোমিটার হাঁটে, ইও 24 ইও 24, তার মানে দুটি জিনিসের গুণ করে 24 আসছে। দেখো 24 আমার কত রকম গুণ করে হতে পারে, 4 6 24 হতে পারে, 2 12 24 হতে পারে, আর কি 4 6 24, 3 8 24 হতে পারে। তাহলে এমন কাউকে সংখ্যা নিতে হবে, দেখো দুটোর স্পিড যোগ করলে হবে 7, দুটোর টাইম যোগ করলে হবে 14। তাহলে 7টাকে আগে ভাবি, আমি 4 আর 3-এও 7 করতে পারি, আমি 5 আর 2-এও 7 করতে পারি। ঠিক আছে, বড় বড়ই নিই, 4 আর 3 যদি নিই, 4 হচ্ছে বেশি, ই বেশি 4, ই হচ্ছে 3। ঠিক আছে, 4-এর সাথে কত গুণ করলে আমি 24 পাবো, না 4-এর সাথে 6 গুণ করলে আমি 24 পাবো। 3-এর সাথে কত গুণ করলে আমি 24 পাবো, না 8 গুণ করলে। এরপর দেখি 6 আর 8 যোগ করলে কি 14 আসছে, হ্যাঁ আসছে। তাহলে আমার প্রথমেই মিলে গেল। যদি আমি 5 দ্বারা করতাম, 5 আর 2-এ যোগ করে 7 নিতাম, তাহলে দেখো 5টাই বড় নিতে হবে, বলেছে পি বড়। তাহলে 5-এর সাথে কাউকে গুণ করে কি 24 পাবো না, 2-এর সাথে পেতে পারে কিন্তু 5-এর সাথে পাবো না। এরপর যদি 6 নাও, 6 আর 1, এই 6 আর 1-এ 7, 6 আর 1-এ 7, 6 4-এ 24 পাচ্ছি, কিন্তু 1 24-এ 24, তাহলে 24 আর 4-এ 28 হয়ে গেল যোগ করে, কিন্তু আমাকে কত হতে হতো, 14। তাহলে আমি যেটা ধরেছিলাম সেটাই ঠিক আছে। S1 এর মান 4 ধরেছিলাম, S2 এর মান 3 ধরেছিলাম, মানে পি এর স্পিড 4, কিউ এর স্পিড 3। আমাকে কার চাইছে, পি এর গতি চাইছে, পি এর গতি 4 ধরেছিলাম, মানে পি এর গতি হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা।
এরপর থেকে নেক্সট 15টি সংখ্যার গড় দেওয়া আছে আমার, এভারেজ কত দেওয়া আছে 7। প্রথম 8টি সংখ্যার গড় দেওয়া আছে, ফার্স্ট 8টি সংখ্যার গড় দেওয়া আছে 6.5, লাস্ট 8টি সংখ্যার গড় দেওয়া আছে আমার 9.5। এটিকে আমরা দুটি পদ্ধতিতে করতে পারি, তার জন্য আগে আমি একটু কপি করে নিচ্ছি। এটা আমি পরে করছি। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি, ফার্স্ট এটা করি, সরি দেখো টোটাল 15টা সংখ্যার গড় দেওয়া আছে 7, তাহলে টোটালটা কত না 7 15 105, এটা হচ্ছে টোটাল 15টা। এবার টোটাল আমি যদি এটার করি, মাঝের সংখ্যাটা চাই, মানে প্রথম 8টা লাস্ট 8টা টোটাল 16টা সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 16টা সংখ্যার গড় যোগফল কত, একটা হলো 8 গুণিত 6.5 আর নিচেরটা হচ্ছে 8 গুণিত 9.5। তাহলে তাদের যদি যোগ করি 8টা কমন হয়ে যায়, আমরা জানি দুটার যদি যোগ করি, তুমি আলাদা আলাদাভাবে যোগ করতে পারো, কিন্তু 8 গুণিত 6.5 যুক্ত 8 গুণিত 9.5 এরকম যখন আমরা করি 8টা কমন চলে যাচ্ছে, 6.5 প্লাস 9.5 মানে কত হয়ে গেল 8 গুণিত 9 6 15 16। তাহলে 8 গুণিত আমরা 16 ডাইরেক্ট লিখতে পারি। তাহলে কত হচ্ছে 8 6 48, 8 4 12। তাহলে টোটাল যখনই আমরা 16টা সংখ্যা করে ফেলছি তখন আমাদের হয়ে যাচ্ছে 128, কিন্তু আমাদের 15টা সংখ্যার গড় কত 105। তাহলে মাইনাস করে দাও, কত পাচ্ছি, আমাদের মাঝের সংখ্যাটা হয়ে গেল কত 23, অপশান সি। ঠিক আছে, এটা একটা নিয়ম। যখনই আমার এটা আরেকটা কোয়েশ্চেন হতে পারে, প্রথম 7টা আর লাস্ট 7টা, তখনও আমরা সেম প্রসেস করতে পারি। ঠিক আছে, তখন 7 দ্বারা গুণ হবে, এটাও 7 দ্বারা গুণ হবে, এইটার মানটা আলাদা পাবে, বড়টার থেকে ছোটোটা বিয়োগ। ঠিক আছে, মানে আমাকে যাই হোক গ্যাপটা 1 হচ্ছে, গ্যাপ বহু রকম হতে পারে। ঠিক আছে, যেটা কোয়েশ্চেনে করা আছে এটাই করাচ্ছি। আরেকটা নিয়ম হচ্ছে কি, দেখো এটার গড়টা কত কম হচ্ছে, 7 থেকে 6.5-এ নেমে গেল, মানে -0.5। আরেকটা দেখো এর গড়টা বেড়ে গেল, কত বেড়ে গেল +2.5। তাহলে দেখি আমার এটাকে ডেভিয়েশন বলা হয়। তাহলে ডেভিয়েশন কত হচ্ছে দেখি, তাহলে 8-এর সাথে 0.5 গুণ, মানে 8 5 40 4, এরপর 8-এর সাথে 2.5 গুণ, প্লাস আছে তাই যোগ করছি, কত হয়ে গেল দেখি, 8 আর 8 দুগুণে 16 আর 8 5 40 20, তাহলে টোটাল হয়ে গেল 16 প্লাস 16। তাহলে ডেভিয়েশন পেয়ে গেলাম 16। তাহলে দেখো আমার আগে ছিল গড় 7, এখন আবার 16 বৃদ্ধি পেয়ে গেল, কিছু নেই মানে +16, তাই 16 প্লাস করে দিচ্ছি। তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে যাব 23। ঠিক আছে, যখন এটা 7 7 থাকে তখন আলাদা নিয়ম, তখন আমাদের এটা 16 যে মানটা পাবো সেটাকে নেগেটিভ করে দিতে হয়, প্লাস আছে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো, সেটা আলাদা জিনিস, যেটা করা আছে এখন সেটাই করাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। নেক্সট দেখি সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তাহলে দেখি 6 7 মানে গ্যাপ হচ্ছে আমার 1, 5 6 মানে গ্যাপ 1, 7 8 গ্যাপ 1, 5 4 গ্যাপ 1। যখনই আমাদের গ্যাপ সেম থাকে, গ্যাপ সেম, তুমি যেটা খুশি ধরতে পারো, উপরটাও ধরতে পারো, যেটা বড় সেটাই আমাদের বড় সংখ্যা। দেখো 7 8 সবচেয়ে বড়, উপর সংখ্যাটা ধরো 6 ধরো, 5 ধরো, 7 আর 4, 5 এই 6 আছে প্রথমে, 5 7 আর 4, কে বড়, আমি দেখতে পাচ্ছি 7 বড়,
তাই এই 7 8 এটা হচ্ছে আমাদের বড়। সবচেয়ে ছোটোকে 4, তার মানে 4 5 আমার সবচেয়ে ছোট। আমাদের বড় চাইছে, তাই বড়ই দাগ দাও 7 8। নেক্সট, 3 বছরের জন্য 4% বার্ষিক সুদের হারে, 3 বছরের জন্য 4% বার্ষিক সুদের হারে কি বলা আছে? 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য করো। এটা তোমাদের আমি একটা বেস্ট রুল দিচ্ছি, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে খুব সুবিধা, যেটা হচ্ছে গোল্ডেন রুল। গোল্ডেন রুল বহু রকমের হয়, 3 বছরের জন্য হয়, 4 বছরের জন্য হয়, 5 বছরের জন্য হয়, যত খুশি তুমি তৈরি করতে পারো, কিন্তু আমাদের ম্যান হচ্ছে 3 বছরের জন্য বা 4 বছরের জন্য। তাহলে আমার এটা হচ্ছে 3 ইয়ার গোল্ডেন রুল। 3 ইয়ার গোল্ডেন রুল। গোল্ডেন রুল কি, বা গোল্ডেন রেশিও বলতে পারো, গোল্ডেন রুল বা গোল্ডেন রেশিও, বা এটাকে কী বলা হয়? গোল্ডেন রেশিও। ঠিক আছে, সোনার অনুপাত। কি অনুপাতটা? 3 বছরের জন্য, মানে আমি 3টা অনুপাত 3:3:1, এটা হচ্ছে আমার অনুপাত। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, এটার কোনো নিয়ম নেই, নিয়ম আছে কিন্তু জানতে হলে মুখস্থ করে নাও। 3 বছরের গোল্ডেন রেশিও হচ্ছে 3:3:1। যেহেতু চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বলেছে, পার্থক্য বার করতে হলে এটাই আমাদের বেস্ট। ঠিক আছে, তাহলে আমাদের কত টাকা আসল? পি এর মান হয়ে গেল 8,000 টাকা। তাহলে 8,000 টাকার কত পার্সেন্ট সুদ বলা আছে? 5%। তাহলে 8,000-এর 5% মানে 5 8 40, মানে 400। 400-র 5% মানে কত? 4 5 20। 20-র 5% মানে হচ্ছে 5 2 10, মানে 1। এটা আমরা পেলাম। এরপর করো 3-এর সাথে 400 গুণ, মানে 1200। 3-এর সাথে 20 গুণ, মানে 60। 1-এর সাথে 1 গুণ, মানে 1। এটা হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের যা চাইবে সবই আমি বার করতে পারবো। এটাকে মাঝে করে দিচ্ছি। দেখো, আমি যদি টোটালটা যোগ করি 1200 + 60 যুক্ত 1, আমি টোটাল পাচ্ছি 1261। এটা হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 CI, মানে 3 বছরের টোটাল চক্রবৃদ্ধি সুদ। এরপর আমি কালিটা একটু চেঞ্জ করি তোমাদের বোঝার সুবিধার জন্য। যদি বলি শুধু 1200, এটা হচ্ছে 3 বছরের এই সরল সুদ, SI, 3 বছরের, মানে 3 লিখছি, 3 বছরের জন্য 3 ইয়ার CI, মানে 3 বছরের জন্য সরল সুদ। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পেলাম, 3 বছরের সরল সুদ পেলাম, আর এটা হচ্ছে 3 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। সরল সুদ আর চক্রবৃদ্ধি 60 যুক্ত 1, মানে 61। এই 61টা আমার কি? এটা হচ্ছে CI 3 মাইনাস SI 3, মানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 3 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য। যেটা আমার চাইছে সেটা হয়ে গেল 61 টাকা। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখি নেক্সট। খুব দেখতে পেলে খুব কম টাইমের মধ্যে কিন্তু এটা প্রশ্নটা আমাদের হয়ে গেল। এরপর দেখি এটাই আমাদের লাস্ট, কারণ কি টোটাল আমি 2টা পার্টে করছি। এটা হচ্ছে একটা বেস্ট রুল, বেস্ট সলিউশন দিচ্ছি, যেটা হচ্ছে আমাকে যখন এরকম থাকে যে 1 গুণিত 2, 2 গুণিত 3, 3 গুণিত 4, 4 গুণিত 5, মানে সেম সংখ্যা দ্বারা আরবার স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 গুণিত 2, 2-এ শেষ হলো, 2-এ শুরু হয়ে গেল, 3-এ শেষ হচ্ছে, 3-এ শুরু হয়ে গেল, আর 9 গুণিত 10। আমার চাই ফার্স্ট সংখ্যা আর লাস্ট। ফার্স্টে কী আছে? 1, লাস্টে কী আছে? 10। তাহলে 1কে চাই আর 10কে চাই, আর কাউকে চাইনি। তাহলে অ্যান্সার কি ডাইরেক্ট আমরা পাবো, এই দুটি সংখ্যার গুণফলটা নিচে করে দাও, 10 গুণিত 1 মানে 10, আর বিয়োগফলটা করে দাও উপরে। 10 গুণিত 1টা হচ্ছে নিচে, তাই যে কোনো সংখ্যা থাক, প্রথম আর লাস্টের নিচে গুণ, উপরে বিয়োগ। তাহলে বিয়োগ হচ্ছে 9, গুণফল হচ্ছে 10। আমার অ্যান্সার হয়ে গেল 9 এর 10। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাই আশা করি সবার বোঝা গেল। দেখো, আমি যতদূর সম্ভব সবচেয়ে শর্ট ট্রিক্স দেওয়ার চেষ্টা করছি। যদি তোমাদের কোনো বেস্ট সলিউশন থাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, আজ এখানেই থাক। নেক্সট ক্লাসে পার্ট 2-তে বাকি কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসবো। আজকে এই 25টা হলো, বাকি 25টা নেক্সট দিন।
আজ এখানেই থাক। থ্যাংক ইউ।